হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? যত দ্রুত সম্ভব তোমরা এই লাইভে জয়েন হয়ে যাও। তা আমাকে হয়তো তোমরা নতুন দেখতেছো এই প্ল্যাটফর্মে। আমি রিসেন্টলি যুক্ত হয়েছি এই প্ল্যাটফর্মে। আমার নাম আবরার রহমান আবির। আমি এখন বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আর তোমাদের মেইনলি আমি পড়াবো হলো কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি। এইগুলো আর কি প্রধানত পড়াবো। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তো তোমরা আমাকেই জানাবে। আমি তো তোমাদের একেবারে গার্ডিয়ান হিসেবে সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর আজকে তোমাদের জন্য এই কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য আসছি আজকে। এটা আর কি প্রথমই ক্লাস আমাদের তোমার সাথে আমার। আজকে আর কি শুরু করতে যাচ্ছিলাম আর কি পরিমাণগত রসায়ন, সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আলোচনায় যাওয়ার আগে তোমরা চেষ্টা করো তোমাদের বন্ধু বান্ধবদের এই লাইভটা শেয়ার করার মাধ্যমে। আর বন্ধু বান্ধবদের বলে দাও যে আজকে আর কি নমর একাডেমির পক্ষ থেকে এই পরিমাণগত রসায়নের ক্লাস চলছে। তোমরা দ্রুত যাতে সংযুক্ত হয়ে যাও আমাদের সাথে। তা কিছুক্ষণের মধ্যেই শুরু করবো। কয়েকজন আর কি যুক্ত হয়নি। যত দ্রুত সম্ভব আর কি আমাদের এই লাইভটার লিঙ্কটা একটু শেয়ার করে দাও। ওকে, আর দেরি না করি, চলো আমরা আর কি শুরু করি। যে আর প্রথমে আমরা শুরু করি কি যে চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে আমাদের পরীক্ষার জন্য, আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, কেমনে আমরা আর কি সলভ করব। আর আমরা হইলো কি আমরা গতানুগতিক রিভিশন প্যাটার্নে যেমন ভাবে পড়া উচিত ওইভাবে না পড়ে আমরা একটু ডিফারেন্টলি পড়বো। আমরা ডিরেক্ট আর কি আমরা তো পড়ছি এতদিন, আমরা তো এখন 25 ব্যাচ, দীর্ঘ তো কত মানে অনেক সময় ধরে আমরা পড়ালেখা করছি, কিছু না কিছু তো পড়ছি। এখন আমরা চেষ্টা করব কি যে পুরোনো যে কনসেপ্ট গুলো ছিল, যেগুলো আমাদের আর কি পড়া হয়েছে ভালো মতো, সেইগুলো একটু রিভাইজ দেওয়ার জন্য, যেগুলো হয় নাই সেইগুলো আর কি আমরা একটু আমরা চেষ্টা করবো আর একটু ভালো মতো শেখার জন্য। আমরা তাই আমি এই জন্য নিজের উদ্যোগে কিভাবে করে নিয়ে আসার চেষ্টা করছি, তোমাদের কি সিকিউ ভিত্তিক আমরা ক্লাস দিতে যাচ্ছি। সিকিউ কি আমরা ডিরেক্ট সিকিউ করে দিব, সলভ করাই দিব? না না, প্রথমে আমি চেষ্টা করব তোমাদের আর কি কনসেপ্টটা আর কি প্রথমে বোঝাই দেওয়ার জন্য। সামান্যভাবে আমি আর কি চেষ্টা করব আর কি জিস্টটা পুরোটা আলোচনা করার জন্য। আর আলোচনা করার পরে আর কি সিকিউ আমরা দেখব, ডিরেক্ট আর কি কোশ্চেন দেখে আমরা সলভ করা শিখবো। কেমন কোশ্চেন আমাদের আসছে বা সামনে আমাদের কেমন কোশ্চেন আসবে, এবং আমাদের কি কি অ্যান্সার দিলে আমরা ভালো মতো পুরোপুরি নাম্বারটা পাবো আমাদের পরীক্ষা হলে, সেটা আর কি পুরোপুরি আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। তোমরা আশা করি আমার ক্লাস করার পরে কনফিডেন্স পাবে যে সিকিউ বা এমসিকিউ যেগুলো হোক সলভ করার ক্ষেত্রে যে আমাদের কেমন কোশ্চেন ফেস করা লাগবে আমরা আগে থেকে এই ক্লাসের মাধ্যমে বলে দেব, এবং সেইটাই পাবা, এবং সেইটা অ্যান্সার করার মাধ্যমে তোমরা এইচএসসি তে A+ নিশ্চিত করতে পারবো। ওকে, তাহলে আমরা একটু শুরু করি অধ্যায় ভিত্তিক আলোচনা। প্রথমেই যদি আমি জানতে চাই পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টার থেকে মেইনলি আমাদের দুইটা সিকিউ আসে, বুঝছো? মেইনলি হলো কি আমাদের জৈব যৌগ থেকে মোটামুটি 3টা সিকিউ আসে, মোট তো আর কি আমাদের 8টা সিকিউ আসে, তাই না? মোট টোটাল তো 8টা সিকিউ আসে। এই 8টা সিকিউ না, আমাদের জৈব যৌগ থেকে প্রায় 3টা সিকিউ আসে। বাকি 5টা সিকিউ অনেকে আর কি একাডেমিক থেকে একটু দুর্বলতা থাকে, জৈব যৌগ পড়া পড়া থাকে না বা ভয় লাগে আর কি, পড়া হয় না, এই জন্য আর কি এই 3টা আর কি অনেকে অ্যান্সারই করতে চায় না। আমরা তো অবশ্যই তোমাদের আর কি সিকিউতে জৈব যৌগ সিকিউর জন্য তোমাদের পুরোপুরি প্রিপেয়ার করে দেবো, কিন্তু তার আগে আমরা চাচ্ছি কি আগে যারা অনেক বেশি আর কি একটু ভয় পাচ্ছে বা জৈব যৌগ নিয়ে একটু আশঙ্কা আছে, তাদের জন্য আগে 5টা সিকিউ পুরোপুরি ভাবে আমরা
সিকিউর করে দিতে যাচ্ছি, যাতে তারা যদি জৈব যৌগ অ্যান্সার না করতে চায় তাও যেন তারা এই 5টা সিকিউ পারে, সেভাবে আমরা তাদের রেডি করার জন্য চেষ্টা করব। তো আমরা এই যে 5টার মধ্যে এই দুইটা সিকিউ আসে এভারেজে, প্রত্যেকটা বোর্ডের এভারেজে আসে 2টা সিকিউ এই পরিমাণগত রসায়নের থেকে। এই 2টা সিকিউ তার মানে তো আসলে চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? 2টা সিকিউ আসতেছে, তাহলে এই যে চ্যাপ্টারটা তাহলে আমরা কি অবহেলা করতেই পারবো না। তাহলে আমরা যদি চ্যাপ্টারটা এই 2টা সিকিউ যদি আমরা একটু দেখি যে কেমন কেমন টাইপের আসতে পারে। এই 2টা সিকিউ ধরো আমরা বলি একটা সিকিউ, সেই ফার্স্ট সিকিউটা কেমন আসে, প্রথমে গ নাম্বারটাই আসে হলো ধরো মোল মোলারিটি সংক্রান্ত, মোল মোলারিটি। মোল মোলারিটি কোনটা ছিল, ওই যে সূত্র দিয়ে আমরা পড়ছি না, N=W/M V/22.4, এটা লিটার আছে ভিটা, তারপরে N/Na হলো 6.023 × 10⁻²3, তাই না? তাহলে আমরা তো বুঝতেই পারছি যে ওই যে আমাদের সূত্র অনেকগুলো ছিল, আমি আস্তে আস্তে সবগুলোই পড়াবো, সমস্যা নেই। তারপরে এই আমরা যদি করি এটা গতে আসে মেইনলি, আর ঘতে এর আসে হলো জারণ বিজারণ মেইনলি আসে। এই জারণ বিজারণ আসে মেইনলি, বুঝছো? কি হবে, এই মোল মোলারিটি আসে আর জারণ বিজারণ, এইটা কি পুরো একটা সিকিউ। আর সেকেন্ড সিকিউ যদি আমরা কথা বলি কেমন আসবে এটা, ওইটা আর কি প্রথমে আর কি এই যে ঘনমাত্রা আয়তন রিলেটেড ম্যাথ, এরকম ভাই আমরা তো করছি ঘনমাত্রা আয়তন নির্ণয় টাইপের করতে বলে সে কেমন, তারপরে পিপিএম টাইপের ম্যাথ করা যায়, পিপিএম, পিপিভি, পিপিটি, এগুলো কি আমরা তো সামনেই বলতেছি, সমস্যা নেই। পিপিএম হয়তো শুনছে এই দুইটা একটু অচেনা লাগতে পারে, তা ওইটাও শিখাই দিব আমি। আর এদের গ নাম্বার কেমন তো আসতে পারে, নির্দেশক না টাইট্রেশন টাইপের। অথবা আরেকটা টাইপ আছে, বুঝছো, এটা হলো কি মিশ্রণের ঘনমাত্রা, প্রকৃতি এবং পিএইচ। বুঝতে পারছো, এইগুলোই আমাদের সিকিউতে আসবে, এইগুলো হুবহু আসবে এবং এইগুলো আমরা অ্যানসার করে পুরো আমরা নাম্বারটা সিকিউ করব। আজকে হলো কি আমরা এটা কি মোটামুটি বড় একটা চ্যাপ্টার চেষ্টা করব আর কি কমপ্লিট করা যায়, কিন্তু 2টা ক্লাস লাগবেই, বুঝছো। তো আজকে আমরা চেষ্টা করব এই আমাদের এই গ নাম্বার গুলো পুরোপুরি আমরা সিকিউর করার জন্য, আমরা 6 মার্ক তো পাবো, আর এমসিকিউ যদি হিসাব করি মিনিমাম 8 মার্ক আমরা সিকিউর করতে পারবো, এটা বলাই যায়, মিনিমাম আমরা 8 নাম্বার পাবো। ঠিক আছে, তো চলো আমরা কি শুরু করি, আর এই অধ্যায় ভিত্তিক পড়ালেখার জন্য এবার পড়ালেখায় পুরোপুরি চলে যাই। তা সত্যি কথা বলতে গেলে যে আমরা সিকিউ আকারে দেখলাম না কেমন কেমন পাশে, এইটাকে আমরা যদি আরো স্পেসিফিকলি টপিক আকারে বা টাইপ আকারে ভাগ করি, তাইলে হলো আমরা 7টা টাইপ পাই, বুঝছো। এই 7টা টাইপ যদি পড়ো তোমার শিওর তোমাকে কেউ সৃজনশীলে তো কেউ আটকাইতেই পারবে না, তুমি তোমার এমসিকিউ তো ভালো করবে। তাহলে আমরা চলো 7টা টাইপ আর কি কি আমরা একটু দেখে নিই যে 7টা টাইপের থেকে কি কোশ্চেন আছে আর কি। প্রথম টাইপটাই হলো আমাদের এই যে মোল মোলারিটি আর কি, যেটা হিসাব করতেছিলাম, এটাকে আমরা প্রথমটা ওইটা না দিই,
ধরো ppmটাই দিলাম, হ্যাঁ ঘনমাত্রা ppm ppb ppt, ঠিক আছে। তা আমরা আর কি প্রথমে এই টাইপটা আর কি পুরো আলোচনা করবো। সাতটা আছে, আমরা তো পুরোপুরি তোমাদের আর কি। আরেকটা কথা ছিল যে তোমার আর কি ক্লাস নোট চাইছিলে। তা আমি যেটা বলতেছিলাম যে ক্লাস নোটটা আর কি তোমরা যদি না নিয়ে নিজের একটা কাইন্ড অফ নোট বানাও আমাদের ক্লাস বা যে আমরা তো আর কি লেকচার স্লাইড টাইপের আর কি, মানে ধরো বোর্ডে যা লেখা হয়েছে এরকম আমরা, বা খাতায় ধরো আমরা মানে ধরো লিখে লিখে টিকে দিতে পারি আমরা, মানে কি কেমন প্রিপারেশন নিলাম। কিন্তু হইলো কি যে আমার মানে তোমার নিচের কোনটায় আর কি প্রবলেম থাকতে পারে এটা তো আমরা ভালো জানবো না। আমরা তো সব আর কি অনেক বড় বড় করে লিখে দিতে পারি, আরো বোঝানোর টাইপে লিখে দিতে পারি, কিন্তু পরীক্ষার আগে কি তোমরা ওটা পড়তে পারবে সব? স্বাভাবিকভাবে এটা পসিবল না। তুমি পুরোটা পড়ে যাবা পরীক্ষার আগে, এটা কি মানে খুবই গ্রহণযোগ্য না। তোমরা ট্রাই করবে কি নিজের জন্য একটা নিজের নোট তৈরি করা। আমিও এক্সামের সময় তাই করতাম, বুঝছো। আমি তোমাদের একটা ধরো এই লাইভটা শেষ হলে একটা 5 মিনিটের একটা ভিডিও দেবো কেমনে কি করব আর কি, কেমনে নোট বানাবো, কোথা থেকে আমরা মানে মানে নিজের জন্য আর কি কেমনে নোট বানানোর ট্রাই করব, বুঝতে পারছো। আমি তোমাদের দেখাই দিবানি, তোমরা আর কি যে ক্লাস লাইট টাইপের যেগুলো আমরা মানে করিয়ে দেবো, বা লেকচারের যেগুলো আমরা আর কি পড়ানোর জন্য লিখে রাখছি তোমাদের নোট করার জন্য যেটা দিছি, ওইটা থেকে তোমরা নিজেরা একটা বানাবা, ডিরেক্ট আর কি নিজেরাও এটা ইউজ করবা না, চেষ্টা করবা। তাইলে তোমাদের আর কি বুঝতে পারবা কোনটাই আর কি মানে ধরো অসুবিধা হইতে পারে, বা কোনটাই আমাদের মানে অনেক সহজ লাগে, আমরা ওইটা নিয়ে আর কি বেশি আলোচনা করার দরকার না, বা মনে থাকে আমরা ইজিলি পারি আর কি, বেশি কষ্ট হয় না, বুঝতে পারছো। তাহলে আমরা এই যে প্রথম টপিকটা আলোচনা করি। এই প্রথম টপিকটা যদি আলোচনা করি, প্রথমেই আর কি আমরা বেসিক থেকে শুরু যদি করি, ঠিক আছে। প্রথমে আর কি এই ঘনমাত্রা সম্পর্কে যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের প্রথমে জানতে হবে হলো মোল সম্পর্কে, বুঝছো। কারণ আমরা তো মোটামুটি পড়ে আসছি মোল কি আমরা জানি, ঠিক আছে। এই মোলকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। তাহলে কি এই এন সমান সমান আমরা কি এই সূত্রটা একবারে লিখে দিই, তাইলে তোমাদের মানে ধরো নোট আকারে করতে বা মনে রাখতে অনেক সুবিধা হবে। তো চলো আমরা লিখে দিই কি যে এন ডব্লিউ বাই এম, এটা হলো লিটার। বুঝছো। এখানে তো আমরা ধরো এইগুলো ঠিকই জানি, এইটার হলো অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হলো 6.023 ইনটু 10⁻³ বুঝছো। এটা এই জায়গা থেকে তোমরা কি না এটাও চিনো আর কি, কিন্তু এই দুইটা কি চিন্তা অসুবিধা হচ্ছে। এটা আর কি আমরা কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারে দেখবানে, আর এটা হলো কেমিস্ট্রি ফোর্থ চ্যাপ্টার তড়িৎ রসায়নে দেখবানে। এটা আর কি মানে এই দুইটা কি আমাদের এন এর সাথে সম্পর্কিত আছে, মানে পুরো কেমিস্ট্রিকে আমরা যদি একসাথে আনি তাহলে এন এর এই কটাই সূত্র আর কি মেনলি হয়, বুঝতে পারছো। এই জন্য আর কি একসাথে লিখে রাখলাম, তাহলে পরবর্তীতে আর কি তোমার কোনো সমস্যা হবে না চিন্তা করার জন্য। এই জন্য যে আমরা এন এর পুরোটা লিখে দিলাম, যাতে ধরো আমরা এখন ঘনমাত্রা বের করবো। এই এস হলো ঘনমাত্রা। ওকে, তোমরা আগে পুরো রাশিগুলো আগে একবার দেখাই দিই। এইটা হলো আণবিক ভর, একটা
একটা পরমাণুর কতটুকু ভর থাকে সেটা হিসাব করা হয়। এটা হলো ডাব্লিউ, এটা হলো গ্রাম হিসাব করা হয়। তাহলে কত গ্রাম মৌল আছে আর কি, এই গ্রামে হিসাব করা হয়, মানে কতটুকু মৌলের উপস্থিতি আছে, কত গ্রাম। এটা হলো আয়তন, বুঝছো, আয়তন। এটা হলো কতটুকু মৌল, কত অণু মৌল, কত পরমাণু মৌল, কত আয়ন মৌল উপস্থিত আছে সেটা বোঝায়। এটা তো আয়তন বললাম। এটা হলো মোলারিটি বা ঘনমাত্রা বলে, ঠিক আছে, ঘনমাত্রা। বুঝতে পারছেন? এটা পি হলো প্রেসার, ভি আয়তন, আর হলো ধ্রুবক। এই চ্যাপ্টারে না, কিন্তু তোমরা তো জানো আর কি। এটা হলো ফোর্থ চ্যাপ্টার, ওইটা পড়ানোর সময় পড়াই দিবানি। তা তোমরা তো এই জায়গা আর কি সব চিনছো। তাহলে আমার আর মেন্টালি তো আর কি শিখতে যাচ্ছিলাম ঘনমাত্রা। তাহলে এই সূত্রে আমরা ঘনমাত্রা পাচ্ছি আর কি, এস ইজ ইকুয়াল টু, এইটা যদি উল্টাই দিই তাহলে দেখো এন বাই ভি চলে আসে, এন বাই ভি, এটা লিটারে কিন্তু, ওকে। আর আরেকটা সূত্র তো সবাই জানি আমরা, এস ইজ ইকুয়াল টু কি, আমরা ডব্লিউ ইন্টু 1000 এন ইন্টু ভি, এইটা এমএল, ঠিক আছে। এটাকে আমরা আর কি যদি লিটারে করতাম 1000টা কি দিতাম না, বুঝতে পারছো? যেহেতু মিলিলিটারে হিসাব করতে হচ্ছে এই জন্য 1000 টা দেওয়া হয়েছে। তা আমরা তো মেইনলি এই সূত্রটাই আমরা শেখার জন্য আর কি এতটুকু আসছি। এবার পিপিএম, পিপিবি, পিপিটি জিনিসটা কি এখন সেটা আলোচনা করব। তার আগে আমরা তো বুঝতে পারছি ঘনমাত্রা কি যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা কেমনে বের করব। ওকে ওকে, ঠিক আছে। ও এটাতে আমরা আরো ভাবে লিখতে পারি, এই এন এর বদলে তো আমরা যে কোনো সূত্রটাই লিখতে পারি না, তাই না? এই দেখো, এন এর বদলে আমরা ডাব্লিউ বাই এম লিখছি খালি, আর কিন্তু যে ভি এর লেটারে যদি থাকতো তাহলে কিন্তু 1000টাও দেওয়া লাগতো না। এই এন এর বদলে আমরা কি এই এক্স বাই এন ও লিখতে পারতাম, যদি অণু বের করতে বলতো মোলারিটি থেকে তাহলেও পারতাম আমরা। আর আমাদের যদি এই জায়গাতে পিভিআরটি মানে যেইটা বের করতে বলবে এন এর মানে এনটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো, তো আমাদের আর কি আমাদের রিকোয়ার অনুযায়ী আমাদের যা চাইবে কোশ্চেনে সেটা অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। এমনি যেহেতু আমরা এন এর এতগুলো সূত্র জানি, বুঝতে পারছো না? তাই এই এন এর এতগুলো যে সূত্র আমরা জানি এগুলো আমরা কি করি, এইগুলো দিয়ে আমরা বের করার চেষ্টা করব হলো আমাদের এই সূত্র মানে এই যে ঘনমাত্রাটা বের করার চেষ্টা করবো। এই ঘনমাত্রা বের করার পরে তাহলে আমাদের পরের স্টেপ কি, তাহলে ও আর কি পিপিএম, পিপিএম এর মেইনলি ফুল ফর্ম হলো পিপিপি। এই পিপিএম, পিপিবি, পিপিটি এই তিনটারই আর কি মোটামুটি সেম মিনিং। এটা হলো parts per million, এটা হলো পার্টস পার বিলিয়ন, আর ওইটা হলো ট্রিলিয়ন, পিপিটি, পিপিটি ক্ষেত্রে ট্রিলিয়ন। বুঝতে পারছো? তার মানে কি 1 মিলিয়নে মানে একটা পার্ট করতেছে, বুঝছো? মানে একটা পার্টকে আমরা 1 মিলিয়ন ভাবে ভাগ করতেছি। ধরো ধরো একটা তোমরা তরমুজের কথাই বলি, ধরো একটা তরমুজকে তুমি 1 মিলিয়ন ভাগে ভাগ করতেছো, 1 মিলিয়ন মানে 10 লক্ষ ভাগে, 10 লক্ষ সেম ভাগে ভাগ করতেছে, এটাই হলো আমরা পিপিএম আকারে হিসাব করি। বুঝতে পারছো? তা আমরা এই পিপিএম বলতে আমরা কি বুঝবো আর কি মানে আমরা বের করতে পারবো যে আমাদের এই ঘনমাত্রা পিপিএম এটা কি বুঝবো এই জায়গায় আর কি, মানে সিম্পলি যদি বলি তাহলে যা বলবো হলো মিলিগ্রাম পার লিটার, 1 লিটারে কত মিলিগ্রাম দ্রবীভূত আছে। বুঝতে পারছো? যে 1 লিটার দ্রবকে কত মিলিগ্রাম দ্রবীভূত আছে, এটাই হলো আমাদের পিপিএম। পিপিবি এর ক্ষেত্রে কি, এটা হলো
মাইক্রোগ্রাম। আর পিপিটি এর ক্ষেত্রে কি, এটা হলো ন্যানোগ্রাম। বুঝতে পারছো? এই এতটুকুই দরকার আমাদের পিপিএম বের করার জন্য। কি লাগবে? মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার এইটাই বের করতে পারলে আমাদের শেষ। বুঝতে পারছো? পিপিএম এর একক ওই মিলিগ্রাম পার লিটার। তা আমরা কি কেমনে করবো, একটা ম্যাথের মাধ্যমে দেখে নি, চলো। পিপিটি পর্যন্ত লাগবে কি না, এইটা হলো কি তোমাদের কি শেখার জন্য দিচ্ছি। পিপিএম পর্যন্ত আসে পরীক্ষা, এইচএসসি পর্যন্ত। পিপিবি আর পিপিটি আসে না বললেই চলে। বুঝছো? কলেজে যদি মানে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দিতে চাই তাইলে আর কি আসে। বুঝতে পারছো? তাছাড়া এসব আসে না। মেইনলি আর কি আমাদের এই পিপিএমটা আসে বেশি। পিপিএমটাই আমরা করব। চলো একটা ম্যাথ দেখে নিই এখন। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু লিখে রেখো। অবশ্য আমরা তোমাদের একটা পিডিএফ প্রোভাইড করব, চেষ্টা করবো আর কি পুরোটা আর কি কভার করার জন্য। তোমাদের যদি এখনো কোনো কনফিউশন থাকে যে পিপিএম টিপিএম কি, তাহলে ম্যাথটা দেখার পরে আসলে কোনো কনফিউশন থাকবে না আশা করি। ওকে, ধরো বলছে কি যে ধরো 2 মোল মোলার NaOH এর ppm বের করো, ppm এ और ঘনমাত্রা বের করো। বুঝছো? 2 মোলার NaOH এর ppm এর ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে বের করব? এটা মোলার, মোলার মানেই মোলারিটি, মোলারিটি মানে হলো ঘনমাত্রা। তাহলে কি আমরা বুঝতেছি ঘনমাত্রা দেওয়া আছে AC আমাদের 2 মোলার দেওয়া আছে আমাদের। ঠিক আছে, আমরা সূত্র হিসেবে কি একটা পাইছিলাম ভাই, ওই জায়গাতে আমরা একক হিসেবে যদি আমরা করি, দেখো মোলারে আমরা কেমনে লিখতে পারি? মোলারকে আমরা লিখতে পারি মোল পার লিটার, লিখতে পারি না? একেবারে ইজি হয়ে গেছে। তাহলে এখন মোল পার লিটার যদি লিখি, আমাদের এই মোল পার লিটারকে আমাদের কোন জায়গায় নিয়ে যেতে হবে? মিলিগ্রাম পার লিটার। চেঞ্জেস আনতে হবে মোল থেকে আমাদের মিলিগ্রামে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে আমরা চলো আর কি কেমনে করব, আমরা আর কি ধরো ঐকিক নিয়মেই করি, সমস্যা নেই আমাদের। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2 মোলার বা মোল পার লিটার আমরা লিখতে পারি। তাহলে কি 1 লিটারে 2 মোল কি আছে, 2 মোল NaOH আছে। তাহলে 1 লিটার NaOH এ, সরি 1 লিটার দ্রবণে 2 মোল NaOH আছে। 1 লিটার দ্রবণে যদি 2 মোল থাকে, আমাদের এটা মোল লাগবে না, আমাদের জায়গা লাগবে কি? মিলিগ্রাম লাগবে। তাহলে আমরা কি করব? 1 লিটার দ্রবণে মোলটাকে আমরা কিভাবে গ্রামে নেব প্রথমে। তাহলে আমরা কিভাবে গ্রামে নিব? ধরো আমরা তো জানি যে এই সূত্রটা আমরা একটু আগে দেখছিলাম আর কি, যে কি n v লিটার ইনটু s, তাই না? তা তুমি দেখো এটা মোল মানে s দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই জায়গা লাগবে কি? গ্রামে নেওয়া লাগবে আর কি। তা আমাদের এটা দিয়ে দাঁড়িয়ে করতে পারি কিভাবে? এটা তো আর কি আমরা সূত্র হিসেবে ফেলছিলাম, তো n এর বদলে আমরা w/m লিখতে পারি, তাই না? তাহলে আমরা s কে যদি পরিবর্তন করে w তে নিয়ে যেতে চাই, তাহলে m দ্বারা গুণ করলে হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আমরা w চাচ্ছি, এটা আমাদের কাছে v আছে, s আছে, m কে যদি আমরা গুণ দিই, m মানে কি আণবিক ভর ছিল, m কে যদি আমরা গুণ দিই তাহলেই কিন্তু আমরা
গ্রামে পাচ্ছি। এটা কি ছিল আমাদের, কত গ্রাম দ্রব্য আছে, মানে কত গ্রামে মৌল উপস্থিতি আছে। এই জায়গায় 2 ইনটু এম, এম এ হচ্ছে এম এর মান কত আছে, এম এ হচ্ছে এম এর মান 40, কারণ কেমনে 23 প্লাস হাইড্রোজেন হলো 1 আর অক্সিজেন হলো 16, এটা হলো 40 হয়েছে। বুঝতে পারছো? তাহলে হলো 40, তাহলে এটা কি হয়ে গেছে, গ্রামে হয়ে গেছে, এনইউএইচ আছে। আর 1 লিটারে দ্রবণে 2 ইনটু 40 গ্রাম হয়ে গেছে। তাহলে আমাদের কি লাগবে, মিলিগ্রামে তৈরি করা হবে। তাহলে আর আমরা তো জানি 1 মিলিগ্রাম সমান সমান, সরি 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম। তাহলে আমরা যদি 1000 গুণ করে দিই তাহলে এটা মিলিগ্রাম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এবার কিন্তু আমাদের ম্যাথ শেষ। এটাকে আর কি গুণ করে দিলে যেটা आंसर আসবে কি 80 আর 3টা শূন্য 80000 ppm। খুব সিম্পলি এই ম্যাথটা হয়ে গেল না? আসলে কত সিম্পলি ম্যাথটা করে ফেলতে পারলাম আমরা ঐকিক নিয়মের মাধ্যমে। কেমনে, শুধু আমরা হিসাব করতেছি কি যে আমাদের কি মিলিগ্রাম পার লিটার নিয়ে যাবে, মিলিগ্রাম পার লিটার নিয়ে যাবে। আমাদের মেইনলি বেশিরভাগ ম্যাথে আর কি মোলার হিসেবে থাকে। দেন আমরা মোলারকে আমরা কি মোল পার লিটার লিখতে পারি, মোল পার লিটারকে আমরা শুধু মিলিগ্রাম পার লিটার লেখা লাগবে। আমরা আর কি প্রথমে হলো কি যদি কোনো কোশ্চেন ধরো 2023 একটা কোশ্চেন এসেছিল, ওই যে আর কি এসটা মানে এই যে ঘনমাত্রাটা ডিরেক্ট দেওয়া ছিল না, তা কেমনে ভাবে বের করব? ওই যে আমরা একটা বেশি সূত্র দেখলাম ওর মাধ্যমে, ধরো আমাদের এন দেওয়া ছিল, ভি দেওয়া ছিল, এস দেওয়া ছিল না, তাহলে আমরা কি করব, আগে এসটা বের করব। তাহলে আমরা যদি মানে এই মানে পিপিএম একটা করতে যাই, স্টেপ 1 যদি বলতে চাই হলো আমাদের এস বের করা। বেশিরভাগ কোশ্চেনে এস দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে এস বের করতে হবে। বুঝতে পারছো? তাই এস বের করলেই তো ইজি, মোল পার লিটার মানে আমাদের মোলকে আমরা ঠিক মিলিগ্রামে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসতে পারবো, মোলকে ঠিক মিলিগ্রামে কেমনে নিয়ে আসবো, যে আমরা হলো তার ভর, আণবিক ভর দিয়ে গুণ করবো আর 1000 দিয়ে গুণ করবো। তাইলে আমরা যদি লিখি যে আর কি কত মোল আছে, ধরো আমরা এটাকে আমরা ধরলাম এক্স মোল, এটা বলা নেই, ধরো আমরা যে কোনো মোল থাকতে পারে না পরীক্ষায়। তাইলে আমরা এই শর্টকাট পিপিএম এর একটা শর্টকাট ধরতে পারি, কিউ এক্স ইন্টু এম ইন্টু 1000, এটাই হলো হয়ে গেল আমাদের পিপিএম। এক্স মানে কত মোল আছে, এছাড়া কত মোলার আর কি ঘনমাত্রা, এক্স হলো কত মোলার ঘনমাত্রা, এম এই এমটা কি আণবিক ভর, আর 1000 কি জানি গুণ করা লাগছে আর কি ওই আণবিক গুণ করার পরে আমরা গ্রামে পাচ্ছি, এই 1000 গুণ করলে আমরা মিলিগ্রামে পাচ্ছি। বুঝতে পারছো? আশা করি ম্যাথটা তো মানে এই টাইপের ম্যাথ খুবই ইজি এবং খুবই কমন, কোশ্চেনে বারবার আসে এবং এটা ধরা যায় ফ্রি মাস টাইপের। বুঝছো? তোমরা যদি এই মানে এই স্টেপটা ফেল করে দাও তাইলে হয়ে যাবে। আর এইটা আর কি ধরো অবজেক্টিভস এর জন্য করবা, সেহেতু গ নাম্বার 3 নাম্বারের জন্য আসবে, তোমরা অবশ্যই ঐকিক নিয়মটা দেখাই দিবা। বুঝতে পারছো? ঐকিক নিয়ম না দেখায় ডিরেক্ট এই সূত্র করলে অনেক স্যার নাম্বার কেটে নিতে পারে, এটা তাদের আর কি নিজেদের আর কি নিজেদের ব্যাপার। বুঝছো? এখন আমরা চেষ্টা করব আর কি যে এই ঐকিক নিয়মে করব গ নাম্বার আসলে, আর যদি ডিরেক্ট আর কি আমাদের এমসিকিউ তে আসে এইভাবেই করব, বারবার প্র্যাকটিস করলে এই কোনো বিষয়ই না ভাই, এইটা খুব ইজি একটা ম্যাথ। ওকে, তো চলো আরেকটা যদি কোনো ম্যাথ বা দেখে নিই আমরা, যদি দেখি কি লেখছে। ওকে, পিপিএম তো দেখলাম। চলো আমরা তো আর কি বলছিলাম যে এই কোর্সের মাধ্যমে তোমাদের প্রি অ্যাডমিশন টাইপের আমরা শিখাই দিব। চলো ভার্সিটিতে আমাদের এই সূত্র থেকে মানে যে একটা বড় সূত্র দেখিয়ে দিলাম না, n = w/n,
ওই সূত্র থেকে একটা টাইপের একটা ম্যাথ আসছিল, ডিউতে আসছিল, সিইউতে আর ইউতেও আসছিল, বুঝছো? এই মানে অবজেক্টিভটা খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? খুবই কনসেপচুয়াল, এটা বারবার আসে, তোমরা চেষ্টা করবা একটু বুঝে দেখার জন্য, তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। কেমন ছিল কোশ্চেনটা? কোশ্চেনটা ছিল কি, নিচের কোনটির ভর বেশি, কোনটিতে ভর বেশি না বলে ধরি কোনটিতে পরমাণু সংখ্যা বেশি। অপশনে ছিল আর কি, ধরো এই অপশন, এই গ্রাম প্রোপেন, এক গ্রাম H2O, 1 গ্রাম নাইট্রোজেন, আর 1 গ্রাম সিলভার। ওকে, এই কোশ্চেনটা মানে খুবই মানে গুরুত্বপূর্ণ, বারবার আসছে, এই জন্য আর কি দেওয়া, মানে তোমাদের আর কি একটু করাই দেওয়া হচ্ছে যে এই জায়গাতে আমরা হিসাব করো কেমনে যে পরমাণুর সংখ্যা বেশি। আমরা যদি সূত্রটা আরেকবার একটু লিখি, এইটুকুই যথেষ্ট হবে আর কি। বুঝতে পারছো যে আমাদের হচ্ছে কোন পরমাণুর সংখ্যা বেশি, বুঝছো? আমাদের এই অণুর সংখ্যা, আয়নের সংখ্যা, পরমাণুর সংখ্যা বললে তো এটাকে আমরা চিহ্নিত করতেছিলাম, তাই না? এইটা কার বেশি, এটা বেশি কার, এটা বের করতে বলছে না। তা এখন আমাদের কোশ্চেনে আবার ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে, এটা তাহলে কনস্ট্যান্ট। তার মানে কি, আমরা এই দুটোর সাথে যদি আমরা কানেক্ট করতে পারি, এই দুটো যদি ইন্টারলিঙ্কড করতে পারি, তাইলেই তো হয়ে যাবে আমাদের পুরোটা, তাই না? তাহলে আমরা কেমনে করব? ধরো আমরা তো লিখতে পারি n ইকুয়াল টু এটা, আবার n ইকুয়াল টু এটা, তাহলে আমরা এইটা ইকুয়াল টু এটাও লিখতে পারি, মানে কি a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c, তাহলে আমরা কি লিখতে পারি a ইকুয়াল টু c, এই যে তাই w বাই n ইকুয়াল টু x বাই n লিখতেই তো পারি। এই যা দেখো কি সব জায়গায় 1 গ্রাম দেওয়া আছে, দেখছো? সব জায়গায় 1 গ্রাম দেওয়া আছে, তাহলে কি আমাদের w তো 1 গ্রাম দেওয়া আছে, n এ হলো একটা কনস্ট্যান্ট, তাহলে মেইনলি আমাদের নির্ভর করতেছে হলো m এর উপর। এই আমাদের অণুর সংখ্যা, এটা তো আমাদের বের করতে হবে, তাই না? এটা তো আমরা এখনো জানি না কোনটা কার বেশি, এইটা বের করার জন্য আমাদের নির্ভর করতেছে m এর কারণে। বুঝতে পারছো? তাহলে তোমরা যদি খেয়াল করেই দেখো, দেখতে পাচ্ছ এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা তো লিখতেই পারি, তাই না? মানে কি অণু পরমাণু সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্কই হলো তার আণবিক ভরের সাথে। আণবিক ভর যত বেশি হয় তত কি অণু সংখ্যা কমে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক, আর এটা যত ছোট হবে এটা তত বেড়ে যাবে। একেবারে ইজি না? তাহলে কনসেপ্ট এই কত মানে একটা কমপ্লেক্স লাগতেছিল দেখে যে কি না কি হইতে পারে, আমরা ডিসিশন নিয়ে দেখো কত একটা সুন্দর একটা সমীকরণ চলে আসলাম। বুঝতে পারছো? এই কত সুন্দর একটা ডিসিশন নিয়ে ফেললাম যে কত একটা ইজি একটা ইকুয়েশন আমরা চলে আসলাম। তাহলে আমরা মেইনলি দেখবো এটা, কিন্তু আবার বলছি যে পরমাণু, বুঝছো? তা আমাদের এই জায়গা অণু আকারে যদি বলতো তাইলে আর কি আমাদের কোনো মানে চিন্তাই থাকতো না, আর এই সবগুলো একটা অণু, কিন্তু এটা আর কি একটা পরমাণু। এই পরমাণু আছে না, তাইলে আমরা যে যতগুলো মানে পরমাণু মানে সংখ্যা যতগুলো মানে এলিমেন্ট একটা নিয়ে গঠিত, ধরো n 2টা নিয়ে গঠিত না, এই জন্য এর পরমাণু সংখ্যাকে মানে যা বের হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করবো পরমাণু সংখ্যা বের করার জন্য। আমরা প্রাইমারিলি কোনটা পাবো? প্রথমে পাবোই হলো আমরা কি অণু সংখ্যা, 2 দিয়ে গুণ করার পরে আমরা পরমাণু সংখ্যা পাবো।
H2 এর ক্ষেত্রে তাহলে আমরা কি দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের একটা অণু এই জায়গায় বোঝাচ্ছে H2O, তাহলে 3টা পরমাণু আছে, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এই জায়গায় আমরা সেইটা করব কেমনে? তাহলে আমরা তো বুঝতেই পারলাম, তাই আমাদের যার m সবচেয়ে বেশি সে তত ছোট, বুঝতে পারছো? m যার যত বেশি x ছোট হবে, বুঝতে পারছো? কিন্তু একটা ওই যে হিসাব একটু মানে গড় হয়ে যাচ্ছে কি পরমাণু ক্ষেত্রে, তাহলে আমরা ওই পরমাণু কি করব, ওইটা আমরা উপরে গুণ করে দেব। তো প্রত্যেকটার জন্য আমরা যদি হিসাব করে দেখি, ধরো 1 গ্রাম আছে না, তাহলে আমরা x এর জন্য আমরা কি করব, 1 গ্রাম তো লেখা লাগবে না, এর পরমাণু সংখ্যা কত? 3 আর 8 11, আর এর m কত? এর m হলো 12 36 8 44, বুঝছো? কি মার্কারে দাগ করতেছে না, সমস্যা নেই। তাহলে 11/44, এটা কত আসছে? 3/18। কেমনে ভাই? 3টা পরমাণু আর ওর m বসাই দিছি, এর কত আসছে? 28, আর 2 হয়ে উপরে, আর 1/AG। ভাই আমি হলো একটা লিস্ট দিচ্ছি তোমাদের যে কতগুলো কি আমাদের পরমাণুর আণবিক ভর মুখস্থ করতে হবে, এটা স্বাভাবিকভাবে মনে থাকে না, বুঝছো? আমরা চেষ্টা করবো আর কি পুরোপুরি এটা মুখস্থ করার জন্য। আমি দিচ্ছি এরপরে, তা ধরো এইটা কত ছিল, এইটা মেবি এটা 108 ছিল, ঠিক আছে? তাইলে তোমরা এটা থেকে দেখেই বুঝতে পারছো, এটা 1/4 আসতেছে, এটা হলো 1/6 আসতেছে, 1/14 আসতেছে, আর 1/108। তার মানে কি সবচেয়ে ছোট যেটা হবে সেটার কি পরমাণুর সংখ্যা তত বেশি হবে, তাই না? 1/4 এগুলা সবচেয়ে ছোট, ছোট মানে হলো কি আর কি নিচে হর ছোট আর কি, বুঝতে পারছো? এই হর ছোট হওয়ার কারণে এর পরমাণু সংখ্যা এদের আপেক্ষিক তুলনায় অনেক বেশি, এই জন্য অ্যান্সারটা হবে এইটা। তোমরা এই যে কনসেপ্টে যে শিখলে না, তোমরা ভাই ধরতেই পারো, এই বছর বলো, পরের বছর বলো, তারপরের বছর বলো, তারপরের বছর বলো, তুমি যখনই এক্সাম দিতে যাও এরকম একটা কনসেপচুয়াল কোশ্চেন আসবে এবং তুমি 1 মার্ক পেয়ে যাবে, ঠিক এইরকম একটা কোশ্চেন সলভ করার কারণে, বুঝতে পারছো? ওকে, আর তোমাদের ওই লিস্টটা একটু লিখে দিয়ে দাও। আমাদের কিন্তু পিপিএম আর ঘনমাত্রার টপিকটা কি কি সিকিউ আসে পুরোপুরি আমাদের আলোচনা করা শেষ। অ্যাডমিশনেও কি একটা কোশ্চেন মানে আসতেছিল বারবার, সেই কনসেপ্টও দেখা শেষ, পুরোপুরি আর কি দেখানো শেষ। এখন কয়েকটা জায়গায় আর কি আমাদের কনফিউশন ঘটে, বুঝছো? বারবার 2-1 সময় ভুল হয়ে যায়, না চাইতেও ভুল হয়ে যায়, পড়ি আর কি তাও মিস্টেক হয়ে যায়। তা আমি করতেছি কি ওইগুলোকে এক জায়গায় একটু একসাথে করে দিচ্ছি, তোমরা আর কি ওই জায়গায় পড়লে আর মিস্টেক হবে না, এইভাবে চেষ্টা করতেছি। ওকে, প্রথমে আর কি যে বললাম যে আমাদের আর কি কয়েকটা মানে আণবিক ভর অনেক গুরুত্বপূর্ণ, এমনি মুখস্থ রাখতে হবে, সেগুলো একটা লিস্ট যদি করি তাহলে মাস্ট নো যদি লিখে দিই আর কি, মাস্ট নো, এদের আণবিক ভর তোমাকে আসলে জানতেই হবে, মিস্টেক করা যাবে না এদের। প্রথমে হলো ক্রোমিয়াম, এটা অনেক বারবার আসে বিভিন্ন যৌগে, তুমি দেখবা যে Cr2R মানে Cr2O7 মানে K2Cr2O7, যেটা ছিল আর কি Cr2O7 2-, দেন ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট K11O4, আয়রন তো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আর কি দেখলেই বুঝতে পারতেছো এগুলো আর কি তোমাদের মানে চেনা পরিচিত যৌগের ভিতরেই বারবার আসে, বুঝছো? এই জন্যই বারবার ক্যালকুলেশন করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো পটাশিয়াম 39, ওকে,
এইটা আর আর্গনের ক্ষেত্রে কিন্তু 40। আর্গন যদিও এই পটাশিয়ামের আগে উপস্থিত বুঝছো, তাও কিন্তু 40, আর পটাশিয়াম এই আর্গনের পরে হইলো 39। বুঝতে পারছো? কপার, জিঙ্ক, সিলভার, lead, এইগুলো আর কি ম্যাক্সিমাম, মানে তোমরা যেগুলো যৌগ দেখবা এইগুলোই কমন। বুঝতে পারছো? এইগুলো বারবার আসবে এবং এইগুলোই আমরা ভুল করব। ম্যাক্সিমাম ভুল যায় হলে এই চারটার ভিতর থেকে। আর ক্রোমিয়াম একটা মনে রাখতে হবে। এইগুলো যদি মনে রাখতে পারো, মানে স্বাভাবিকভাবে এইগুলো কি মনে থাকে না আর কি, এগুলো একটু মুখস্থ করে রাখবা, একটু লিখে রাখো, তাইলে আর কি আমাদের যদি 2-3 বার করে মানে পড়া হয়, তাইলে কি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায়, মিস্টেক হবে না ইনশাআল্লাহ। তাইলে আর এইটা তো আমরা আণবিক ভাবে দেখলাম। আরেকটা আমাদের একটু মিস্টেক হইলো কি, যে সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার, এটার ক্ষেত্রে কত মোলার আর কি এক্স্যাক্টলি আমাদের মনে থাকে না, মাঝে মাঝে একটু মানে উল্টা পাল্টে যায়। চলো আমরা একটু লিখে দিই আর কি। আমাদের সেমিমোলার কত ছিল? সেমিমোলার হলো 0.5, মানে হাফ, 0.5 বা হাফ মোলার। বুঝতে পারছো? সেমি মোলার হলো এত, ডেসি মোলার হলো কত? 0.1 মোলার। এটা তো তোমরা বুঝতেই পারছো। সেন্টিমোলার তাহলে কত হবে? 0.01 মোলার। এটাকে ধরো আমরা যদি একটু ভগ্নাংশ আকারে লিখি, তাহলে এমন ভাবে লিখতে পারি। এটা তো তোমরা আর কি মনেই থাকবে, বাকি যা আছে এমনি মনে থাকবে, মিলি গুলো মনেই থাকে, মিলিয়ে লেখা আছে যে ভাবতে লাগবে, একেবারে ইজি। এগুলো আর কি মেইন দুইটা কনফিউশন হলো সেমি, ডেসিতে আর সেন্টিতে। এই তিনটা আর কি মাঝে মাঝে ভুল হয়ে যায় আমাদের। ও আর কোশ্চেনে অনেক সময় আর কি তোমাদের একটু কনফিউজড করার জন্য, ধরো আমাদের লেখা থাকে কি যে আমাদের একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কত, মানে ধরো আমাদের যে আয়তন আছে না, লেখা থাকে ধরো 25 ডিএম কিউব, এতটুকু আয়তন। এখন আমরা এইটা কি এককে, মানে আমাদের ক্যালকুলেশন যে একক ছিল, ধরো আমাদের সেন্টিমিটার কিউব বলো বা মিটার কিউব বলো, মানে ওই আমরা ওই এককে কিভাবে নিয়ে যাব, এইটাই আমরা বুঝতে পারি না। এই জায়গায় কনফিউশন লেগে যায়। আমরা যে ম্যাথটা পারি না তা না, কোন সূত্র লাগবে আমরা তাও বুঝি, কিন্তু এই এককে আমরা কনভার্ট করতে পারতেছি না বলেই এই একটা ভুলে যায়। বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে আমরা কেমনে লিখবো? এই ডিএম কিউব মানে জানো কি? এই ডিএম কিউব হইল লিটার। ডিএম কিউব দ্বারা কি বোঝাচ্ছে? লিটার। সিসি না এত, মানে কিউবিক সেন্টিমিটার, এটা কি বা সিএম কিউব। বুঝতে পারছো? মানে কত, মানে কোন এত সিসির ইঞ্জিন আর কি বলে না, এই জায়গায় সেই সিসি, এটা কি মিলিলিটার। আমরা যে সিসি বা সেন্টিমিটার কিউব বলে, মানে বলে যে আমাদের এই জায়গা 200-250 সিসি ধরো এনএইচ আছে, তাহলে আমরা কি বুঝবো? 250 ml এনএইচ আছে। বুঝতে পারছো? আমরা আর কি এটা খেয়ালই করবো না, কোশ্চেনে ধরো এটা দেওয়া আছে, আমরা নিজেরা আর কি নিজ উদ্যোগে আর কি এরকম লিখে নেবো যে আমরা ডিএম কিউব হিসাব করবো না, আমরা লিটারে হিসাব করবো, এটা মিলিলিটারে হিসাব করবো। বুঝতে পারছো? আরেকটা আরেকটা হইতে পারে হলো একটু আমাদের একটু ভুল হয়, এসএটিপি, এনটিপি আর এসটিপি, এই তিনটা এককের ক্ষেত্রে আমরা মানে একটু গোলাই ফেলি যে কোনটার তাপমাত্রা কোথায় ছিল, কোনটার চাপ কত ছিল, এইটাকে আমরা ভুলে ফেলি। এটা আর একটু আমরা একসাথে করে দিই।
থ্যাংক ইউ যারা তোমরা এখনো আমাদের সাথে আছো। দেখতে পাচ্ছি অনেকেই বারবার কমেন্ট করতেছো, ধন্যবাদ। থ্যাংক ইউ। ও আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এই যে ঘনমাত্রা যেটা বলতেছিলাম না, ঘনমাত্রা টপিকটা তো মোটামুটি আমাদের শেষ। আরেকটা এর কনসেপ্ট আছে, খ নাম্বার একটা কোশ্চেন বারবার সেই ঘনমাত্রাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, বুঝতে পারছো? 3 ভাগে ভাগ করতে পারি। এই 3 ভাগে মিলে যে ভাগ করতে পারি, একটা হইল মোলারিটি, মোলারিটি, আরেকটা হলো মোলালিটি। আরেকটা হলো নর্মালিটি। এরপরে আমরা ওই এসটিপি, এসটিপি আর এনটিপিটা দেখাচ্ছি। মোলারিটি, মোলালিটি আর নরমালিটি, এই তিনটাও হলো আমাদের মেইনলি কোশ্চেন আছে কি, যে আমাদের মোলারিটি ভার্সেস মোলালিটি ভার্সেস মোলারিটি, এই দুইটার তিনটা একটা পার্থক্য চাই, বুঝতে পারছো? এইটার কি মোলারিটিটা কি কি বোঝায়? মোলারিটিটা বোঝায় হইলো 1 লিটার দ্রবণে কত, মানে যতটুকু দ্রবীভূত থাকে, যতটুকু দ্রব থাকে আর কি, বুঝতে পারছো? আর এই জায়গার মেইন পার্থক্য হলো 1 কেজি দ্রবণে, বুঝতে পারছো? যতটুকু দ্রবীভূত থাকে। তাহলে এদের মেইন পার্থক্য কি ভাই? এটাকে আমাদের আয়তন লিটারে হিসাব করা হচ্ছে, বুঝছো? আর এটা আমাদের কেজিতে হিসাব করা হচ্ছে। এখন আমরা যদি কোনো একটা দ্রবণকে তাপ দিই, মানে তাপমাত্রা দিয়ে উত্তপ্ত করি, তাহলে লিটার থেকে পানি কিছুটা, মানে যে লিকুইড, যেটা লিকুইড ফর্মে থাকে, ওইটা কি একটুটা মানে কি বলে বাষ্পীভূত হয়ে যেতে পারে, বুঝতে পারছো? এর কারণে এর ঘনমাত্রার পরিবর্তন দেখা দিতে পারে। কিন্তু এটা হলো কেজিতে হিসাব করার কারণে এর আর কি, আমরা একে যদি তাপমাত্রা দিই, এর উপর কোনো প্রভাব পড়ে না, মানে এ বাষ্পীভূত হইতে পারে না, বুঝতে পারছো? যেহেতু আমরা এটা কেজিতে হিসাব করা হচ্ছে, তার মানে কি এটা মানে টি এর উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। কিন্তু এটি টি এর উপর না, নির্ভরশীল না, এটা নির্ভরশীল, বুঝতে পারছো? আর নরমালিটি, নরমালিটি তো আরো সোজা, এটা আর কি 1 লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর, যতটুকু গ্রাম তুল্য ভর থাকে। এক লিটার দ্রবণে যতটুকু গ্রাম তুল্য, হোয়াট ইজ তুল্য ভর? এটা আর কি ফার্স্ট কোশ্চেন হবে আমাদের, যে 1 লিটার দ্রবণ তো বুঝলাম, গ্রাম তুল্য ভরটা কি? গ্রাম তুল্য ভরে আমরা যদি তুল্য ভরটাকে চিনি, গ্রাম তুল্য ভর তো আমরা এমনি চিনতে পারবো। তাহলে তুল্য ভর দ্বারা বোঝাচ্ছে হলো আণবিক ভর, বাই তুল্য সংখ্যা। ওকে, আণবিক ভর বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কি বলতো? যে কোনো একটা মৌল বা যৌগের প্রধান যে মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে, এইটা হলো তুল্য সংখ্যা। সামনে আসতেছে, ওইটাকে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তাইলে এই তুল্য সংখ্যা দ্বারা আমরা কি বুঝবো? যে মানে কোন একটা মৌল বা কোন একটা যৌগের প্রধান বা কেন্দ্রীয় যে মৌল, সে মৌল কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে, এইটা এই স্টেপটাকে আমরা বলবো তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যা দিয়ে যদি আমরা আণবিক ভরকে ভাগ দিই, তাহলে আমরা তুল্য ভর পাবো। আর এই লিটারে যতটুকু এই গ্রাম তুল্য ভর থাকে, সেটাই হলো আমাদের নরমালিটি, বুঝতে পারছো? এবার এই এসটিপি, এসটিপিটা একটু বলি।
এইটা এই তিনটা আর কি অনেক সময় কনফিউজড হয়ে যায় আমরা। তাপমাত্রার ক্ষেত্রে আমাদের ডিফারেন্স দেখা যায়, বুঝছো? তাপমাত্রার ক্ষেত্রে দেখা যায়, আয়তনের ক্ষেত্রে দেখা যায়, তাপমাত্রার ক্ষেত্রে দেখা যায়, আয়তনের ক্ষেত্রে দেখা যায়, আর আমাদের চাপের ক্ষেত্রে দেখা যায়। এদের মধ্যেই মেনলি ডিফারেন্সটা দেখা যায়। তাহলে এসটিপি টা কি কতটুকু তাপমাত্রা, এই জায়গায় আমরা সব কেলভিনে লিখবো, বুঝছো? কেলভিনে যদি লিখি 273 কেলভিন, মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে। এসটিপির ক্ষেত্রে কি 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, আর এটা হলো 20 ডিগ্রি বা 293 কেলভিন তাপমাত্রা হিসাব করি আমরা, বুঝছো? এনটিপি বললে আমরা ডিরেক্ট আর কি বুঝবো 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 ডিগ্রি কেলভিন, আর যদি আমাদের এসটিপি বলে তাহলে 298 কেলভিন। বুঝতে পারছো না? তাহলে এসটিপি তে আমাদের কি 22.4, তো আমাদের মুখস্থ হয়ে গিয়েছে পুরো। এটা হলো 24.789 সব লিটার, বুঝছো? এগুলো লিটারে হিসাব করতেছি, এটা মনে রাখো। আর এইটা কি ম্যাক্সিমাম সময় ভুল হয়ে যায় আমাদের 04 লিটার। ওকে, 24.04 লিটার, অনেক সময় 24 লিটারও লেখা হয়, কিন্তু এটা 04 লিখলে মানে অ্যাকুরেট আর কি একটু। আর এটাকে আমরা এপিটিএম লিখি বা 101325 প্যাসকেল এইভাবে লিখতে পারি, বুঝতে পারছো? এটাকে লিখতে পারি। এটাকে আমরা যদি লিখি, এটা হলো 100 কে প্যাসকেল, মানে ভাই মানে আমরা তো 101 325 এইটা আমরা লিখতেছিলাম না, এই জায়গায় খালি 100, মানে এই যে পাশে যে নিউমেরিক্যাল নাম্বার গুলো ছিল যে 101325 প্যাসকেল এটা ছিল না, এটা আর কি 100 কে হয়ে গেছে, বুঝতে পারছো? এই জায়গায় খালি 100 কে দিয়ে আমরা হিসাব করি। দাঁড়াও এক সেকেন্ড। ওকে, আর এইখানে আমরা হিসাব করবো হলো মেনলি অ্যাপিটিএম, মানে প্রথমটার মতো 101 325 প্যাসকেল যেটা। তা আমাদের মেইন পার্থক্য দেখতে পাচ্ছ হলো, মেইন পার্থক্য হবে আয়তনের ক্ষেত্রে আর তাপমাত্রার ক্ষেত্রে। এই দুইটা সেম হইলো, এইটা একটু আলাদা, এটাও কাছাকাছি অনেক কিন্তু একটু আলাদা। ওকে, তাহলে আমাদের পুরোপুরি আর কি যা কনসেপ্ট আর কি লাগতো সব করাই দিছি আর কি। প্রথমেই তো আমরা ম্যাথ করাই দিছি আর কি, আমাদের কেমনে কোশ্চেন আসবে কেমনে অ্যান্সার করব সেটা পুরোপুরি দেখা দিছি। আর এখন যেগুলো দেখালাম সেগুলো কি অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারি, সেইগুলো টপিকটা কি আমরা ক্লিয়ার করে দিলাম। ওকে ওকে, আমরা এখন তাহলে আমরা নেক্সট টপিকে যাবো এখন। এখন যে টপিকটা বলবো সেটা আমরা বলতে পারি শতকরা ঘনমাত্রা। এটা কি ভাই? এটা হলো কি, ধরো আমরা কোশ্চেনের মধ্যে যদি চেষ্টা, এইটা হলো কি আমাদের একটু ভিতরে থাকে, গ নাম্বারের ভিতরে থাকে, আমাদের কোনো একটা কিছু বের করার জন্য এটা লাগে। এই শতকরা ঘনমাত্রা বলো, ধরো আমাদের কোশ্চেনে থাকে কি বলে যে 5% NaOH এর ঘনমাত্রা নির্ণয় করো, এর এস বের করো, কত আছে। তাহলে আমরা এটা কেমনে বের করবো যে 5% NaOH এর এস বের করো। আর এইটা ম্যাক্সিমাম সময় আমাদের কি দেওয়া থাকে, W/V। এটা দ্বারা কি বোঝায়, এটাও তো আমাদের বুঝতে হবে যে এইটা থেকে আমাদের কি বলছে, আমাদের 5% আছে, এইটা থেকে আমরা কেমনে বের করব। এই জায়গাতে আমরা যদি বের করতে চাই, মেইনলি এখানে আমরা এই অংশটাকে যদি আমরা প্রথমে দেখি, এই অংশ দ্বারা কি বলছে, এই W দ্বারা আমাদের উপরে কি আণবিক মানে এই যে কত গ্রাম
পরমাণুর উপস্থিতি আছে সেটা বোঝাচ্ছিল, আর নিচে কি লিটার বা মিলিলিটার, আমাদের এটা মিলিলিটার হিসাব করা হয়। দেখবো না আমরা যে সূত্রটা লিখতেছিলাম H is equal to W into 1000 দিচ্ছিলাম, আমরা সবসময় বেশিরভাগ সময় কোশ্চেনে মিলিলিটার হিসেবে আমরা করি, তাহলে ইনটু ভি, এটা মিলিলিটার। এখানেও তাই করছি, এইটাও আমরা মেইনলি বোঝাবো হলো এই গ্রাম পার মিলিলিটার এইসব করার জন্য আমরা আর কি এই এককগুলো ব্যবহার করতেছিলাম। আর 5% আছে বুঝছো, এখানে 5% NaOH, আর এটা আছে কিসে গ্রাম W/V। এইটার মানে কি বোঝাচ্ছে বলো তো, 5% তো বুঝো, 5 মানে কি 5% মানে কি 5/100 বলতে পারি আমরা ডাইরেক্ট। আর V/W মানে এটা কি আমাদের 5% আর কি বলে দিছে যে এটা আমাদের কি V/W। এইটার আমরা যদি মোলারিটি বের করতে চাই, ধরো আমরা কি এর মোলারিটি যেহেতু আমরা এস বের করতে বলছি না, তো ধরো আমরা যদি এসটা বের করি, যে ভাই এর এসটা আমি কেমনে বের করবো, ধরো আমরা সূত্রটাই ডিরেক্ট আর কি দিই আর কি, এই সূত্রটাই বসাই এখানে। সূত্রটা বসানোর পরে দেখতেছি যে আমাদের মানে এই W/V এই জায়গা দেখো কমন পড়ে যাচ্ছে, দেখছো এই W/V পুরোটা কমন পড়ে যাচ্ছে। এই W/V এর মান কিন্তু আমার 5, বুঝতে পারছো কি? তাহলে আমরা ডিরেক্ট আর কি লিখতে পারি AC = 5 into 1000 divided by n, তাই না? নাকি W/V তে যা দেওয়া আছে, তাই না, এর মানটাই হলো 5% হচ্ছে, W/V মানে হলো 5 বোঝাচ্ছে এখানে, এই 5 বোঝাচ্ছে। তাহলে আমরা কি সূত্রে দুইটার বই পড়তে আমরা ডাইরেক্ট 5 লিখেই দিতে পারি। 5 লিখে দিলে আমরা এই যে 1000 তো সূত্রে, আর বাকিটা ছিল, বাকিটা বসাই দিলাম। দেন আমরা বাকিটা যদি বসাই দিই তাহলে 5000 ডিভাইডেড বাই এনে হলো 40 কাটা, আর এটা করলে আসে হলো 2 250 425 125 হয়ে গেছে। কিন্তু আমাদের ম্যাথটা কত সুন্দর। এই ম্যাথটাই যদি আমরা মানে ধরো এইভাবে যদি না করে একটা শর্টকাট একটা রুল আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এই জায়গায় লিখতেই পারি মানে কি আমাদের যত পার্সেন্ট আছে, আমরা W/V এর মান যেটা পাই গেছিলাম না, এইটার বদলে আমরা ধরো x ধরলাম এটাকে, তাইলে আমরা ধরো x into 1000 divided by n, এটাকেও লিখতে পারি আমাদের যখন পার্সেন্ট হিসেবে থাকবে, তাই না? এই x এর মানটা কি যত পার্সেন্ট দেওয়া আছে, তাইলে আমরা এটা বসাইলেই হয়ে যাচ্ছে আমাদের ম্যাথ পুরোটা। কিন্তু মানে ধর এটা কি পুরোপুরি আমরা এইচএসসি তে ব্যবহার করতে পারবো, মানে স্যাররাও কিছু বলবে না, এবং এটা ব্যবহার করাটাই সর্বোত্তম পরিকল্পনা, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এটাই ব্যবহার করা উচিত হবে সবচেয়ে, বুঝছো? এখন এইটা যখন আমরা ব্যবহার করলাম, এইটার ক্ষেত্রে আবার আরেকটা ধরুন মানে এটা যদি টিচাররা মেনলি কলেজে এইগুলো বেশি দেয়, আমার টিচার যদি আরেকটু হার্ড করে দেওয়ার ট্রাই করে, তাহলে আমাদের কেমনে কোশ্চেন আসতে পারে, বলবে কি ধরো বলবে কি ওই ধরো সেম একটা কোশ্চেন ধরি, ধরো 10% H2SO4 যার আপেক্ষিক গুরুত্ব কত, শর্টকাটে লিখলাম আপেক্ষিক গুরুত্ব কত, ধরো 1.25, এর S বের করো, S = কত। ওকে, তাহলে আমাদের আপেক্ষিক গুরুত্বটা আবার অ্যাড করে অনেক সময়, প্রায় সময় ধরো এটা হলো মেইনলি আমাদের অ্যাডমিশনের দিকে বেশি আসে, এইচএসসি তেও আসে, মানে হার্ড করার জন্য যদি অনেক হার্ড করে তাহলে এরকম আসে যে আপেক্ষিক গুরুত্বটা অ্যাড করে। আর আমরা আপেক্ষিক গুরুত্ব বলতে আসলে বোঝা গেল কি ঘনত্ব, বুঝতে পারছো? এই আপেক্ষিক গুরুত্ব মেইন হলো ঘনত্ব, এই ঘনত্ব তাহলে আমাদের দেওয়া আছে 1.25, এই আমাদের ঘনত্ব যদি দেওয়া থাকে এত পার্সেন্ট H2SO4, এইটা তো আমরা পারলাম, এই আপেক্ষিক ঘনত্বটা যদি দেওয়া থাকে আমাদের ঘনত্ব, তাইলে আমরা কি করব ডাইরেক্ট কি গুণ করে দিব, বুঝতে পারছো? যদি ধরো দুইটা ধরো যৌগ দেওয়া থাকে, দেন ওদের কম্বাইন্ডলি ধরো আমাদের বের করতে পারে যে ধরো দুইটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে প্লাস মানে ওদের পার্সেন্টেজ সব বের করতে পারে,
তাহলে আমরা কি করব, ডিরেক্ট আর কি দুইটা গুরুত্ব মানে এই ঘনত্ব আমরা ডিরেক্ট গুণ করে দেব, বুঝতে পারছো? এই দুইটা ঘনত্ব একটা হবে আর কি দ্রাবকের, একটা হবে দ্রবের, একটা হবে দ্রবের, একটা হবে দ্রাবকের, বুঝতে পারছো? যদি মানে দুইটা দেই তাহলে হবে নিলে আমাদের দেয় হলো দ্রবের, যদি দুইটা দিতে চাই তাহলে আমরা দ্রাবকেরও দিয়ে দেব। তাহলে আমরা সহজে যদি বলি, আমাদের তো এইটা তো বুঝতে পারছো যে x × 1000 ডিভাইডেড বাই m, এটা তো এমনি পাইছি, x হলো আমাদের কত পার্সেন্ট ছিল, আর যদি আপেক্ষিক গুরুত্ব দিয়ে দেই ডাইরেক্ট আমরা গুণ করে দিব, বুঝতে পারছো? এটাই আর কি বলছি, এই পুরো অ্যাডভান্সড ম্যাথ তো তোমাদের আর কি পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন যদি কোনো কোশ্চেন আসে, তোমরা যদি দেখো এরকম আসছে যে পার্সেন্টও আছে, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বও দেওয়া আছে, তাহলে ডিরেক্ট কি করবো, আমরা গুণ করে দেবো, তাইলে আমাদের এস বের হয়ে গেছে, একেবারে ইজি। ওকে, একজন কোশ্চেন করছে ভাই ম্যাথে মোলারিটি না মোলালিটি নিয়ে করব। মেইনলি আমাদের এইচএসসি লেভেলে যেগুলো কোশ্চেন আসে সবগুলো আর কি মোলারিটি রিলেটেড আসে, বুঝছো? আমাদের মোলারিটি বা ঘনত্ব বের করতে বলে, সেই মোলারিটি বা ঘনত্ব বের করতে পারলেই আমাদের পুরো কোশ্চেনের যা মানে চাহিদা ছিল সেগুলো আমরা বের করতে পারবো, আরো সামনে যদি আরো কিছু সেটাও বের করতে পারবো। মোলালিটি হলো আমাদের মানে 1 কেজিতে হিসাব করা হয়, এগুলো আর কি আসে না। যারা খুবই আর কি কঠিন কোশ্চেন করতে যায়, ধরো কলেজের কোশ্চেন, ধরো এনডিসি বা এরকম রেপুটেড কোনো কলেজের ক্ষেত্রে যদি কোশ্চেন করতে যায় স্যার, তাই তারা করতে পারে। কিন্তু মেইনলি যদি আমরা এইচএসসি কে টার্গেট করে বলি তাহলে মোলারিটি আমাদের জন্য মানে পারফেক্ট, আর মানে বেশি কিছু পড়ার দরকার হয় না, বুঝতে পারছো? এই যে আমরা কেবল যে কোশ্চেনটা দেখালাম না, এরকম একটা কোশ্চেন আসছিল আমাদের ধরো দিনাজপুর বোর্ডে 23 সালে একটা কোশ্চেন আসছিল, কেমনে ধরো একটা পাত্র ছিল, এই পাত্রে বলছে কি বলছে 1% H2SO4 আছে, H2SO4 আছে, আর এই জায়গা যে দ্রবণ ছিল আমাদের H2SO4 যে দ্রবণটা, এর আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব বলছে হলো 1.145 সেন্টিমিটার কিউব। এখন এর মোলারিটি বা এস বের করতে বলছে আমাদের গ নম্বরে। তাইলে একটু আগে যে আমি কনসেপ্টটা দেখালাম হুবহু সেম ম্যাথ না, খালি আমরা সূত্র বসাবো অ্যান্সার লিখবো, তাইলে পুরোপুরি এই যে এটা পুরো দিনাজপুর বোর্ড কত 23 আসছে। এরকম কোশ্চেন আরো আসছে, ধরো কি চিটাগং 22 আসছে, চিটাগং 22 আসছে, এরকম আরেকটা আসছে বরিশাল 22 আসছে, রাজশাহী 22 এবং ময়মনসিংহ 22 আসছে, বুঝছো? এতগুলো কোশ্চেন পুরো সেম টু সেম, একেবারে খালি আমরা কি বসাচ্ছি সূত্র বসায় খালি ক্যালকুলেশন করে অ্যানসারটা লিখলে আমাদের 3 মার্ক দিয়ে দেবে, একেবারে কত ইজি একটা ম্যাথ না। এটা কি করব, আমাদের x = আমরা কি পাইছিলাম, আমরা যদি ডাইরেক্ট মানে সূত্রটা বসাই x * 1000/n ইনটু এই যে ঘনত্বও দেওয়া আছে, এটা কি ঘনত্ব ছিল রো, তাহলে আমরা ঘনত্বটা গুণ করব। ওকে, এই যে আমরা যে সূত্রটা লিখলাম না, পাশে এর পরিচিতিটা লিখে দেব যে x হলো কত মানে কত পার্সেন্ট আর কি উপস্থিত আছে, এই আমাদের রো হলো ঘনত্ব, ঘনত্বর মান লিখে দিবা, তাইলে একটু যদি বড় হয় এবারে হুবহু যদি একবারে খালি সূত্রটা বসে দিয়ে দাও সারা দিবে আর কি নাম্বারটা দিতে একটু দ্বিধাবোধ করে, তাই আমরা কি করব একটু এর পাশে এই প্রত্যেকটার আর কি পরিচিতি আর মানটা লিখে দেব, তাহলে দেন আর কি আমরা ক্যালকুলেশন করে যদি বসাই দিই, দেখো 1% আছে না,
তাহলে হলো 1%, 1 ইন্টু 1000 ইন্টু 1.145 ডিভাইডেড বাই m। এই স্পেসে ফলে কত? 98। হিসাব করে দেখো এটা 98 হয়। তো জানো তোমাদের অনেকে মুখস্থ হয়ে গেছে। এর অ্যান্সার আসলে হলো 0.1168। কত সোজা একটা ম্যাথ। এরকম রিলেটেড ম্যাথ আমরা কয়টা? প্রায় 5টা বলে পাইছি, বুঝছো? মানে খালি সূত্র বসাইলে ম্যাথ হয়ে যাচ্ছে। এরকম যদি কোশ্চেন আসে তোমাদের কি ভালো লাগবে না যে খালি সূত্র বসাবো ম্যাথ হয়ে যাবে? ওকে, তাইলে আমাদের এইটাও হয়ে গেল পুরোপুরি ভাবে। এখন চলো তোমরা একটু তুল্য সংখ্যার টপিকটা তোমাকে একটু পড়াবো বলছিলাম না, চলো তুল্য সংখ্যার টপিকটা পড়াবো। এই সেকেন্ড টাইপ হলো তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা আসলে কি? আমি তো বললাম তোমাকে তুল্য সংখ্যা তাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, বুঝছো? এই তুল্য সংখ্যা দ্বারা বোঝায় কি? যে কোন একটা মৌল বা যৌগের যে কেন্দ্রীয় পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে কয়টা। তার মানে কি ভাই? ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা মানে এটা ডিরেক্ট আর কি জারণ মানে বলা যায়, বুঝছো? কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে, এটাই হলো আমাদের তুল্য সংখ্যা। অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা মানে ধরো একটা করে যাই, ধরো অ্যাসিডে একটু যে কয়টা আর কি H+ দান করে দিতে পারে, বুঝতে পারছো? হলো ক্ষারের বা বেজের ক্ষেত্রে কি হবে? বেজের ক্ষেত্রে হলো OH- কয়টা গ্রহণ করতে পারে, কয়টা গ্রহণ করতে পারে, বুঝছো? আর ধরো সল্ট মানে যে লবণ বা অক্সাইডের ক্ষেত্রে এটা হলো ক্যাটায়নের মোট চার্জ। এটা তো ভাই বুঝলাম না, এটা কি বলে? ক্যাটায়নের মোট চার্জ দ্বারা যে H+ দ্বারা কি বলছে? ধরো আমাকে HCl ধরলাম আর কি একটা উদাহরণ হিসেবে, HCl এর কয়টা ইলেকট্রন প্লাস গ্রহণ বা ত্যাগ লিখতে হয়, তো কি ভুল লিখছি। HCl কয়টা H+ দান করতে পারে? একটা, তাইলে ওর তুল্য সংখ্যা 1। ধরো আমাদের H2SO4 ও কয়টা H+ দান করতে পারবে? 2টা, তাহলে ওর তুল্য সংখ্যা কত? 2টা। ধরো H3PO4 এর কয়টা? এও 3টা H+ দান করতে পারবে, তাইলে এর তুল্য সংখ্যা 3টা, স্বাভাবিক। এর ধরো তারপরে NaOH কয়টা OH- ত্যাগ করতে পারবে? একটা, তাইলে ওর তুল্য সংখ্যা কত? একটা। ধরো MgOH2 এই কয়টা OH- ত্যাগ করতে পারবে? 2টা, তার মানে এর তুল্য সংখ্যা 2টা। এবার চলে আসে এই অক্সাইড বা সল্টের ক্ষেত্রে। এর উদাহরণ একটা দিই, ধরো Na2CO3। এই জায়গা যে দেখতে পাচ্ছ যে এর যে ক্যাটায়নের মোট চার্জ লিখছি, Na+ এর এক মানে ক্যাটায়ন যেটা, এটা তো এর Na+ আর কি, বুঝছো? এই ক্যাটায়নের মোট চার্জ দেখো Na কিন্তু 2টা, বুঝতে পারছো? Na কিন্তু একটা প্লাস হয় স্বাভাবিকভাবে, তাইলে ভাবতে পারো যে 1 হবে, তাইলে কিন্তু Na এর অণু আছে 2টা, তাহলে মোট আর কি চার্জ কত হবে? 2 × 1 মানে কি 2, বুঝতে পারছো? আর ধরো আরেকটা বলি যদি, হ্যাঁ Fe2O3 এখানে Fe কয়টা আছে?
এফি হলো 3 প্লাস, এখানে এফি 3 প্লাস, এখানে এফি 3 প্লাস, কিন্তু ও নিয়ে কয়টা আছে, দুইটা, তার মানে কি ও 2 into 3 মানে কি 6, তার মানে কি ও এইখানে তুল্য সংখ্যা কত 6। আশা করি তো বুঝতে পারছো, এই যে 6 বলছে। এখন আরেকটা কনফিউজিং আর কি মানে তোমাদের লাগতে পারে, মানে এই শব্দটাই আর কি এরকম অনেক সময় কি কনফিউশন হয়ে যায়। তো চলো ওইটা একবার দেখে নিই, জিনিসটা কি তোমরা দেখলে বুঝতে পারবা নি, অনেকেরই কনফিউশন হয়। এটা হলো কি বলে যে এক ক্ষারকীয় অম্ল বা ত্রিক্ষারকীয় অম্ল বা দ্বিঅম্লীয় ক্ষারক, এই জিনিসটা এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে আর কি, এইটাই আর কি বোঝা যায় না। আমরা চলো একটু বুঝি। ধরো দ্বিক্ষারকীয় দ্বিক্ষারীয় অম্ল হলো, আর এটা বললাম আমরা ত্রিঅম্লীয় ক্ষারক। ত্রিঅম্লীয় ক্ষারক আর দ্বিক্ষারকীয় অম্ল, এইটা দ্বারা কি বোঝাচ্ছে, দেখো এই ফার্স্ট পার্টটায় দেখো যে দুইটা ক্ষার তারপর অম্ল, মেইনলি এইটা হলো ওর পরিচিতি, ওর জিনিসটা আসলে কি অম্ল না ক্ষার, এই জিনিসটা দিয়ে আমরা আইডেন্টিফাই মানে লাস্টের ওই ওয়ার্ডটা দ্বারা আমরা কি আইডেন্টিফাই করবো আসলে ক্ষার নাকি অম্ল। তাই লাস্টে ওয়ার্ড দিয়ে দেখে বুঝতেছি এটা অম্ল। এই অম্লটা কি করতে পারে, দ্বিক্ষারকীয় মানে কি দুইটা ক্ষারকে প্রশমন করতে পারে, তার মানে আমরা লিখতে পারি কি দুইটা ক্ষারকে প্রশমন করতে পারে, দুইটা ক্ষার বা ক্ষারককে প্রশমন করতে পারে, প্রশমন করতে পারে। ঠিক আছে, তো দুইটা ক্ষারকে যদি প্রশমন করতে পারে তাহলে তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা 2। বুঝতে পারছো, দুইটা ক্ষারকেও কিন্তু প্রশমন করতেছে, তাইলে ওর তুল্য সংখ্যা কত হবে 2, স্বাভাবিক একেবারে। আর এর ক্ষারকত্ব কত তাহলে, ক্ষারকত্ব হইল 2। ক্ষারকত্ব কি মানে কি এই অম্লটা কয়টা ক্ষারকে প্রশমন করতে পারে, এর ধর্মটাই হলো ক্ষারকত্ব। বুঝতে পারছো, ত্রিঅম্লীয় ক্ষারক তার মানে কি মেইন প্রপার্টিস মানে ওর মেইন যে মানে ওর জিনিসটা কি সেইটা হলো লাস্টে থাকবে বলছিলাম, তার মানে কি ও মেইন হলো ক্ষারক। বুঝতে পারছো, সেই ক্ষারকটা কি ক্ষারক, 3 ত্রিঅম্লীয় মানে কি তিনটা অম্লকে প্রশমন করতে পারে। তাহলে তুল্য সংখ্যা হলো 3, ও তিনটা মানে অ্যাসিড মানে তিনটা অম্লকে প্রশমন করতে পারতেছে, এর তুল্য সংখ্যা কি 3, 3 আছে, আর এর অম্লত্ব কত 3 হবে, এই ক্ষারকের অম্লত্ব কত হবে 3। বুঝতে পারছো, তাহলে এরকম টাইপের যদি কোনো ওয়ার্ড আসে বারবার তোমার সামনে, যে ধরো বলে দিল যে এই একটা বিকারের মধ্যে একটা দ্রবণ আছে যে হলো দ্বিক্ষারকীয় অম্ল, তখন তোমার কি কনফিউজ হবে, একেবারে শুধু না আমরা লাস্টের ওয়ার্ডটাকে ধরবো কি দ্বিক্ষারকীয় অম্ল, তার মানে কি মেইনলি হলো অম্ল, সেই অম্লটা কি করতে পারে দুইটা ক্ষারকে প্রশমন করতে পারে, তার মানে কি তুল্য সংখ্যা 2, ওর ক্ষারকত্ব কি 2। বুঝতে পারছো না, একেবারে সোজা না। তুমি এই যে একটা কোশ্চেনের মানে যত মানে মেইন আর কি কনসেপ্টটা মানে আমাদের যা বের করতে হয় সেই জিনিসটা সোজা, কিন্তু প্রথম দিকে মানে বের করার প্রসেসের প্রথম শুরুটা আর কি ওরা একটু কঠিন করে দেবে, ওইটাকে আমরা প্রসেস করে কি করব নরমাল করে নেব, সূত্র আকারে করে নেব, দেন সূত্র বসালে ম্যাথটা শেষ হয়ে যাবে। এই জায়গাও তাই করবো আমরা, ওরা বলে দেবে কঠিন কঠিন কিছু যে আমরা দেখে হয় কি আমরা ভয় পাবো এরকম ভাববে ওরা, কিন্তু আমরা আসলে কি আমরা ওইটাকে প্রসেস করে নিয়ে আসবো, একটু সোজা করে নেবো, সূত্রে বসাই দিলে ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছি না, একেবারে ইজি সবগুলো এগুলো, তোমরা যা আর কি আমরা এত দূর আমরা শিখলাম আসলে খুব ইজি ইজি জিনিস শিখলাম। তা হ্যাঁ অনেক তো সময় হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট তোমাদের আর কি পড়ালাম। তা প্রায় ম্যাক্সিমাম আমরা যা শিখলাম পুরোপুরি আমরা যে গ নাম্বারের 2টা মানে 6 মার্কের পুরোটা শিখছি, প্লাস অবজেক্টিভের জন্য আমরা শিখছি। আমরা কিন্তু প্রি অ্যাডমিশনও বলা যায়
যেহেতু আমরা ডিও আর ইউর একটা কঠিন একটা কোশ্চেন যেটা বারবার আসতেছিল, অনেক কমন একটা কোশ্চেন আসার মানে বারবার আসতেছিল, ওইটাও আমরা সলভ করছি, তাই না? আমাদের এখন কনসেপ্টটা আসলে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কি করতে চাচ্ছি, আমাদের সিকিউতে আর কি কোন কোশ্চেনটা আসবে, কোনটা আমরা সলভ করব, বুঝতে পারছো না? তা ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য কালকে হয়তো মানে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আসবে। অবশ্যই তোমরা মানে কেমন লাগছে ক্লাসটা অবশ্যই জানাই দিবে কমেন্ট সেকশনে। কোনো কিছু আর কি অসুবিধা বা বুঝতে অসুবিধা হইলে, কোনো কনসেপ্টে আর কি সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাই দিবে কমেন্ট সেকশনে। তা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।